আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের যে হিসাব সংক্রান্ত অধ্যায়টি রয়েছে, অষ্টম অধ্যায়, ওই অধ্যায় সম্পর্কে স্থির কিস্তি পদ্ধতিতে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর সমাধানের চেষ্টা করব A to Z। তো এইখানে এটি আমার পর্ব 6। আশা করি 1 থেকে 5 নাম্বার পর্যন্ত যেগুলি আলোচনা করেছি ওই ক্লাসগুলি তোমরা দেখে থাকলে তোমাদের জন্য আরও সহজ হবে। তো আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, এইখানে একটি অনেক বড় একটি উদ্দীপক আছে এবং ওই উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ক নম্বরে বলেছে 2020 সালের অবচয় নির্ণয় করো। তো 2020 সালে আমরা লক্ষ্য করলে দেখতে পাই রাফি এন্টারপ্রাইজ এই 16,50,000 টাকা মূল্যের একটি মেশিন জাপান থেকে আমদানি করেছে। বিদেশ থেকে ক্রয় করাকে আমদানি বলে। আমদানি শুল্ক পরিশোধ করেছে 2 লক্ষ, তাহলে এই টাকার সাথে এটা যোগ হবে 2 লক্ষ। আবার পরিবহন খরচে 1 লক্ষ টাকাও যোগ হবে। সংস্থাপন ব্যয় 50,000, এটাও যোগ হবে। সবগুলো যোগ করে যা হয় সেখান থেকে আবার ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে স্থির কিস্তি পদ্ধতিতে অবশ্যই ধরতে হবে, তাই না? আয়ুষ্কাল দিয়ে আবার ভাগ হবে। তো স্থির কিস্তি পদ্ধতি আর সরলরৈখিক পদ্ধতি এক বিকল্প নাম। তো সরলরৈখিক পদ্ধতির অবস্থায় ধার্যের সূত্র কি মনে আছে? পূর্বের ক্লাসেও আমি আলোচনা করেছি। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবস্থায় নির্ণয়ের সূত্র হচ্ছে সম্পত্তির বা মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বা নিচে আয়ুষ্কাল হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। ক, এই যে এইখানে আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম আর নিচে সমাধান করব। এইখানে উত্তর এর অংশ কিন্তু নিচের অংশটুকু, এইটুকুতে উত্তর করে দেখাচ্ছি। আমরা ছক একেও করতে পারি, ছক ছাড়াও করতে পারি, সমস্যা নেই। এটা হচ্ছে উদ্দীপক আর নিচে হচ্ছে উত্তর। তো সূত্রটি কি বলেছে কিছুক্ষণ আগে? মেশিনের মোট মূল্য মাইনাস, তাহলে আগে সূত্রটি আমরা এখানে লিখি, তাই না? এই যে মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বা নিচে আয়ুষ্কাল। এবার আমরা মান লিখব। মেশিনের মোট মূল্য বলতে বোঝাচ্ছে এই যে মেশিন 16,50,000 টাকায় কিনেছে, তার সাথে 2 লক্ষ টাকা আমদানি শুল্ক যোগ করে কত 18,50,000 টাকা, তার সাথে 1 লক্ষ পরিবহন যোগ করে 19,50,000 টাকা, তার সাথে 50,000 যোগ করে 20 লক্ষ টাকা। মেশিনের মোট মূল্য 20 লক্ষ টাকা, ক্রয় মূল্য সহ সব যোগ করে। এরপরে আসি এইটা মোট মূল্যে লিখব। আর ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে, এই যে ভগ্নাবশেষ মূল্য 2,50,000 টাকা। তাহলে এখানে হবে 20 লাখ, এখানে হবে 2,50,000। এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। আর নিচে আয়ুষ্কাল কত বছর হবে অঙ্কে দেয়া আছে, এই যে আয়ুষ্কাল 10 বছর। মেশিনের মোট মূল্য যোগ করে 20 লক্ষ পেয়েছি, ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে দেওয়া ছিল সেটি মাইনাস করেছি সূত্র অনুযায়ী, এবং আয়ুষ্কাল দেওয়া আছে এই যে 10 বছর, সেটা নিচে আয়ুষ্কাল লিখেছি। এবার এখান থেকে এটা বিয়োগ করে এটা দিয়ে ভাগ হবে। এটা থেকে এটা বিয়োগ করলে সম্ভবত 17,50,000 টাকা, তাকে 10 দিয়ে ভাগ করে 1,75,000 টাকা হবে মনে হয়। এবং এটি হচ্ছে আমাদের প্রতি বছরের অবচয়। যদিও 2020 সালের অবচয় নির্ণয় করতে বলেছিল, কিন্তু এই অবচয়টা হচ্ছে প্রতি বছরের অবচয়, কারণ স্থির কিস্তি পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান হয়। এইভাবে আমরা ক নাম্বার করতে পারি সমাধান। শেষে লিখে দেবে এইভাবে 2020 সালের অবচয় এই টাকাটা, 2020 সালের অবচয় এই টাকা, 2021 সালের, 22 সালের, 23 সালের, পরবর্তী 10 বছরের অবচয় এই সেম টাকা হবে। এইভাবে আমরা অবচয় নির্ণয় করতে পারি, তাই না? উদ্দীপকের আমাদের এই খ নাম্বারে জাবেদা করতে বলেছিল। জাবেদা ছক আমি একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। খ নং প্রশ্নের উত্তর জাবেদা, রাফি এন্টারপ্রাইজের বইতে জাবেদা ছক তো আমরা পারি, তাই না? তো একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে জাবেদা ছক এবং খতিয়ানের ছক এই অঙ্কে অঙ্কন করতে হয়। তো এই অধ্যায়টা কিন্তু অষ্টম অধ্যায় আর জাবেদা আছে দ্বিতীয় অধ্যায়ে। তা 2 নম্বর অধ্যায়ে আমরা জাবেদা করেছি, তাই না? তারপরে আরও পরবর্তী অধ্যায়গুলোতে জাবেদা ছিল। তো এতগুলি অধ্যায় জাবেদা করে এসে এখন যদি জাবেদার ছক শিখতে হয় তাহলে তো প্রবলেম। সেজন্য আশা করি তোমরা জাবেদার ছক পারো, তাই আমি দ্রুত অঙ্কন করে দিয়েছি। এবার আসি জাবেদায়। প্রথম জাবেদাটা লিখব, মেশিন কিনেছে 2020 সালের জানুয়ারি 1 তারিখে, 2020 সালের জানুয়ারি
1 তারিখে কত টাকার মেশিন? 16,50,000 টাকা। এটা নিয়ে যদি আমরা করি পরেরগুলি আবার আলাদা আলাদা, একই সেম জাবেদা হবে। সেজন্য আমরা একটা কাজ করব, সবগুলি যোগ করে মেশিনের কেনা খরচ, মেশিনের আমদানি খরচ, মেশিনের পরিবহন খরচ এবং মেশিনের সংস্থাপন খরচ, এই 4টা যোগ করে 20 লাখ টাকা হচ্ছে, তাই না? যে 16 লাখ, 2 লাখ, 1 লাখ আর 50,000, এই সব যোগ করে 20 লক্ষ টাকা নিয়ে জাবেদা করব। মেশিন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এখন তোমাদের মনে হতে পারে ব্যাংক হিসাব কেন ক্রেডিট হবে? এখানে তো চেকের মাধ্যমে বলা নাই, কারণ মেশিনটা আমদানি করেছে। তো আমদানি সংক্রান্ত খরচ তো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়, তাই না? এলসির মাধ্যমে। সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। টাকা হবে 20 লাখ, ওই সব যোগ করে। এখন মেশিন কেনার জন্য এই জাবেদাটা করলাম। এবার অবশ্যই ধার্যের জন্য আমরা ডিসেম্বর 31 তারিখ দিয়ে অবশ্যই ধার্যের জন্য 2টা জাবেদা করব, একটা অবশ্যই ধরার জন্য আর একটা আয় বিবরণীতে স্থানান্তরের জন্য। অবশ্যের জন্য ডিসেম্বর 31 লিখব। ডিসেম্বর 31 তারিখে প্রতি বছরে 2টা করে জাবেদা হবে অবশ্যই। একটা জাবেদা হবে অবশ্যই ধার্যের জন্য, অবশ্যই ডেবিট বা অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। তবে আমরা ইচ্ছে করলে লিখতে পারতাম অবশ্যই খরচ মেশিন হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই মেশিন হিসাব ক্রেডিট, তাও হতো পাশে মেশিন কথাটা লিখলে। তো অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত, তাই না? টাকা হবে অবশ্যই টাকা। কিছুক্ষণ আগে ক নাম্বারে বের করেছি, প্রতি বছরের অবশ্যই 1,75,000 টাকা, সেটাই লিখব। ক নাম্বারে বের করেছি এই টাকাটা। এখন হিসাব বিজ্ঞানের অঙ্ক কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে, মাঝখানে দেখলে কিন্তু বোঝা মুশকিল। সেজন্য হিসাব বিজ্ঞান ক, খ, গ একটার সাথে আর একটার চেইন থাকে, মিল থাকে। সেজন্য 3টা স্টেপ ভালো মতো বুঝতে হবে। যেমন এই টাকাটা আমি ক থেকে নিয়ে এসেছি, তো ক নাম্বার না বুঝলে তো এই টাকাটা বুঝতে পারবে না, তাই না? ক নাম্বারে বের করেছি অবশ্যের পরিমাণ, তখন তোমরা দেখেছো এবং সেখানে বিস্তারিত আলোচনা করেছি। তাই এখানে কিভাবে আসলো 1,75,000 টাকা আর আলোচনা করলাম না, ক থেকে নিয়ে এসেছি। এখন এই অবচয়কে আবার আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে। তার জন্য যাবে আয় বিবরণী ডেবিট, ডিসেম্বর 31 লিখে আয় বিবরণী ডেবিট, আর এই অবশ্যই খরচ ক্রেডিট। টাকা হবে সেম টাকা হবে, পরিবর্তন হবে না। আমাদের 2020 সালের জাবেদা 2020 সালের জাবেদা করতে বলেছিল, আর যদি 2021 সালের জাবেদা করতে বলতো তখন আমরা শুধু এই জাবেদা 2টা করতাম। এই যে মেশিন হিসাব আর কেনার জাবেদা করতাম না, এই নিচের জাবেদাটা করতাম, সেম টাকা হতো। কিন্তু 21 সালের জাবেদা করতে বলেনি, শুধু 20 সালের জাবেদা করতে বলেছে। তো আবার আমরা উদ্দীপকের যে প্রশ্ন ছিল গ নাম্বারে মেশিন হিসাব প্রস্তুত করতে বলেছিল, তাই মেশিন হিসাব প্রস্তুত করব। এই যে রাফি এন্টারপ্রাইজের বইতে মেশিন হিসাব চলমান যে ছকের আমি ছক অঙ্কন করে দেখাইলাম, খতিয়ানের ছক। ওই যে প্রথম কথাটি আরেকবার বলতে হয়, খতিয়ানের ছক তোমরা নিশ্চয়ই পারো, কারণ খতিয়ানের আগে অনেক করেছো, সেজন্য আমি ছক সম্পর্কে আলোচনা করলাম না, ছকটা দ্রুত লিখে দিলাম। এইবার জাবেদা দেখে আমরা খতিয়ান করব। তো এই যে মেশিন কেনা খরচ, সংস্থাপন ব্যয়টা সব মিলায় 20 লক্ষ টাকা নিয়ে আমরা একটা জাবেদা করেছি না, মেশিন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো মেশিন হিসাব ওই জাবেদা দেখে যদি আমরা খতিয়ান করি তাহলে আমি লিখব কত, 2020 জানুয়ারি 1 তারিখ দিয়ে এখানে লিখব ব্যাংক হিসাব, তাই না? কারণ জাবেদা করেছি মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো মেশিন হিসাবে ডেবিটে টাকা লিখব 20 লাখ, আর নাম লিখব ওই জাবেদার উল্টা নামটা ব্যাংক হিসাব। তোমরা নিশ্চয়ই জাবেদা থেকে খতিয়ান করতে পারো, তাই না? সেখানে কি নিয়মটা কি, যে জাবেদা যেখানে আছে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, সেখান থেকে যদি মেশিন হিসাব করতে বলে তাহলে মেশিন হিসাবে ডেবিটে টাকা বসবে, নাম লিখবো উল্টা নামটা ব্যাংক হিসাব। এবার এই ডেবিটের টাকাটা ডেবিটে চলে যাবে। এখন মেশিন কিন্তু একবারই কিনেছে, এই যে উপরে কিন্তু উদ্দীপকের অংশ, নিচেরটা উত্তরের অংশ। উপরে উদ্দীপক আমি নিয়ে এসে রেখেছি বোঝার জন্য, কিন্তু উত্তর নিচের অংশটুকু। পরবর্তীতে আবার 2021 সালের ডিসেম্বর 31 এখানে একটি বিষয় আছে, 2 বছরের জন্য মেশিন হিসাব প্রস্তুত করতে বলেছিল, সেজন্য 2021 সালের এখানে কি লিখবো? এখন মেশিন তো আর কেনা হয়নি, জাবেদাতে একবারই আছে, আর তো জাবেদায় মেশিন হিসাব নাই,
তাহলে কি করব, 2021 সালে এসে আমরা এখানে লিখব ব্যালেন্স। ব্যালেন্স বলে 2020 সালে যেটি উদ্ধৃত ছিল 20 লাখ টাকার মেশিন, স্থায়ী হিসাব বা স্থায়ী সম্পদ আমি যদি বিক্রি না করি তাহলে ওই টাকাটা থাকবে না 2021 সালেও? হ্যাঁ থাকবে। সেজন্য আমরা ওই টাকাটা নিচে লিখব। অর্থাৎ 2020 সালে যে মেশিনটা ছিল সেটা 2021 সালেও আছে বলে আমরা এখানে ব্যালেন্স বলে লিখে রাখবো নিয়ম রক্ষার্থে। তো এই হচ্ছে মেশিন হিসাব, সহজ, তোমরা পারবে। এবার আমাদের এই অঙ্কে আরেকটা হিসাব করতে বলেছিল পুঞ্জীভূত অবচয় হিসাব। তো পুঞ্জীভূত অবচয়, তো এই পুঞ্জীভূত অবচয়টা করার জন্য আমরা এই যে জাবেদা দেখে দেখে করব। এই জাবেদাটা কিন্তু রাফ, জাবেদার অংশ কিছু নিয়ে এসে রেখেছি, এটা দেখে দেখে আমরা সমাধান করব। লক্ষ্য করি কিভাবে করব। এই জাবেদা দেখে যদি পুঞ্জীভূত অবস্থায় প্রস্তুত করি, 2 বছরের পুঞ্জীভূত অবস্থায় করতে বলেছে, 2020 31 ডিসেম্বর, তাই না? তো এইখানে কি লিখব, এই জাবেদা দেখে লিখব অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট। আমরা অবচয় নিয়ে যে 2টা জাবেদা করেছি তার মধ্যে প্রথম জাবেদাটা পুঞ্জীভূত অবস্থায় হিসাব থাকে। তো পুঞ্জীভূত অবস্থায় হিসাব কোন দিকে? ক্রেডিট দিকে, 1,75,000 টাকা। তাহলে পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট দিকে নিয়ম অনুযায়ী 1,75,000 টাকা লিখব। নাম লিখব অবশ্যই খরচ হিসাব, নাম লিখব উল্টা নামটা, আর এই পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট দিকে লিখব 1,75,000 টাকা, এবং এই ক্রেডিটের টাকাটা সরাসরি ক্রেডিটে চলে যাবে। আবার 2021 31 ডিসেম্বর লিখব, লিখে এখানেও আমরা সেম জাবেদা 21 সালে করতে মানে হবে আর কি। তাহলে 21 সালেও আমরা সেম কথা লিখব অবশ্যই খরচ লিখে, ওই ক্রেডিট দিকে টাকা লিখব সেম টাকা। এখন সেম টাকা কেন হবে? ওই প্রথমে বলেছিলাম ক নাম্বারে, স্থির কিস্তি পদ্ধতি বা সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান হয়, প্রতি বছরের অবচয় সমান হয়। সেজন্য 2020 সালের অবচয় যা, 2021 সালের অবচয়ও তাই হবে। এবং এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখব, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখব। খতিয়ানের নিয়ম তো আমরা জানি, তাই না? ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখব। এইভাবে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটা একটা করে অঙ্ক অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।